আমি যে বিষয়টার প্রতি আলোকপাত করব সেটি হচ্ছে সিরাজউদ্দৌলা ইতিহাস তত্ত্ব এবং প্রাসঙ্গিকতায়। প্রথম অংশটাতে আমি প্রধানত কথা বলার চেষ্টা করব আসলে আ ইতিহাসকে একজন পাঠক অথবা একজন ঐতিহাসিক কিভাবে দেখেন এবং সেটার প্রভাবটা পরবর্তীতে গিয়ে কিভাবে পড়ে। এটা পাঠকের উপরেও পড়ে, প্রজন্ম থেকে প্রজন্মান্তরে এবং পরবর্তীতে এটার যে প্রয়োগ থাকে সেই প্রয়োগেও পড়ে। দ্বিতীয় অংশে আমরা দেখব যে আমরা যদি সিরাজউদ্দৌলাকে একটা কেস স্টাডি হিসেবে গ্রহণ করি তাহলে সিরাজউদ্দৌলা আমাদের জন্য এখনো প্রাসঙ্গিক হতে পারে কিনা। আপনারা দেখবেন যে ইতিহাস নিয়ে যখন আমরা আলাপ করি, ইতিহাসের কোনো নির্দিষ্ট চরিত্র, ব্যক্তি অথবা কোনো ঘটনাকে নিয়ে, তখন সাধারণত ইতিহাসবিদদের মধ্যে আমরা কয়েকটা ধারা দেখতে পাই, বা অন্ততপক্ষে যারা ইতিহাস নিয়ে কাজ করেন তাদের সামনে এরকম কয়েকটি ধারা উন্মোচিত হবে যদি তারা এটা গভীরভাবে দেখেন। প্রথমত একটি ধারা সবসময় এরকম থাকে যে যারা সাধারণত একটি পজিটিভিস্ট আউটলুক নিয়ে দেখে অথবা এটাকে প্রত্যক্ষবাদ আমরা বলতে পারি। এটার প্রধান কারণ হলো যে আপনারা দেখবেন পজিটিভিজমের উদ্ভব এবং বিকাশ এটা অগাস্ট কোতের মাধ্যমে হয় এবং পরবর্তীতে যদিও ওনার প্রভাব সবচেয়ে বেশি সমাজবিজ্ঞানে বেশি ছিল, কিন্তু সামাজিক বিজ্ঞানের অন্যান্য যে শাখা রয়েছে সেগুলোর উপরেও প্রভাবটা বিশেষভাবে পড়েছে। এটা কেবল সোশিওলজিতে সীমাবদ্ধ থাকেনি। তো সেই ক্ষেত্রে আমরা দেখেছি যে ঊনবিংশ শতাব্দীতে যারা ইতিহাস নিয়ে কাজ করেছেন তাদের মধ্যে এই প্রবণতা বিশেষভাবে পরিলক্ষিত হয়েছে এবং তীব্র ছিল। উদাহরণস্বরূপ আমি ইতিহাসের কেউ যদি ছাত্র থাকেন আমাদের এখানে, তো ওনারা জানবেন লিওপোল্ড ভন রাঙ্কে এই ধারাটার মধ্যে বিশেষভাবে জনপ্রিয় ছিলেন। রাঙ্কে প্রধানত প্রুশিয়ার একজন রয়্যাল হিস্ট্রিওগ্রাফার ছিলেন। তো খুব স্বাভাবিকভাবেই প্রুশিয়া সাম্রাজ্যের প্রতি তার বিশেষ আগ্রহ, দায়বদ্ধতা ছিল। একজন ট্রেডিশনালিস্ট ছিলেন। তো খুব স্বাভাবিকভাবেই তিনি ইতিহাসকে, তার একটা বিখ্যাত উক্তি এরকম আছে যে অ্যাজ ইট অ্যাকচুয়ালি হ্যাপেন্ড, অর্থাৎ ইতিহাসকে সবসময় দেখতে হবে যে ডকুমেন্টের মধ্যে বা টেক্সটের মধ্যে আমরা যা পাই তাই হচ্ছে ইতিহাস। হিস্ট্রি ইজ নট মোর দ্যান দ্যাট। এটা একটা পজিটিভিস্ট আউটলুক। আমরা বুঝতে পারি যে ঠিক কোন ঐতিহাসিক পাটাতনে দাঁড়িয়ে তিনি সে সময় এই কথাটা বলছেন। ওনার কথা ধরে নিলে সাধারণত মনে হবে আ হিস্টোরিয়ান ইজ মেয়ারলি অ্যান অ্যাক্রিয়েটর অফ ফ্যাক্টস। একজন ইতিহাসবিদ কেবলমাত্রই ফ্যাক্টের সংগ্রাহক, এর বেশি কিছু নয়। ইট মিনস যে হিস্টোরিয়ান ইজ মেয়ারলি আ ফ্যাসিলিটেটর, অর্থাৎ নির্দিষ্ট ব্যক্তি কিংবা ঘটনার উপরে যে ফ্যাক্টগুলো আছে সেগুলো সংগ্রহ করে একটা কম্পাইলেশন করে একটা মলাট বেঁধে বই দাঁড় করানো, এটুকুই হচ্ছে ইতিহাসবিদদের কাজ। তাছাড়া উনি এটাও মনে করতেন যে ইতিহাসের যে ঘটনাগুলি ঘটে এটাকে উনি অনেক সময় ম্যানিফেস্টেশন অফ দ্য গডস অ্যাক্ট মনে করতেন। যে কারণে যে কথাটা বলছিলাম, হি হ্যাড বিন আ ট্রেডিশনালিস্ট। তো এটাও পরবর্তীতে এই যে রাঙ্কিয়ান পজিটিভিজম, এটা ঊনবিংশ শতাব্দী তো বটেই, বিংশ শতাব্দীতেও অনেকে প্রভাবিত করেছে। তবে ইতিহাস তত্ত্বের যে অন্যান্য ধারা, স্কুল অফ থট আছে, দেখা গেছে তাদের প্রভাবের কারণে মোটামুটিভাবে
এই ধারাটি দুর্বল এবং ম্রিয়মাণ হয়ে গেছে। কিন্তু কোনো একটি ধারা ইতিহাস থেকে কখনোই একেবারে চলে যায় না, এটি ফিরে আসে মাঝে মধ্যে। আপনারা দেখবেন যে অন্যান্য ধারাগুলির আধিপত্য সত্ত্বেও এই পজিটিভিস্ট ট্রেন্ড বা স্কুল অফ থট মাঝে মধ্যেই ফিরে আসে। আপনারা যখন ইউটিউবে যাবেন তখন এরকম কিছু কন্টেন্ট দেখতে পাবেন যেখানে বলা হবে যে সিরাজউদ্দৌলার এই নির্বুদ্ধিতার কারণে, এই অপদার্থতার কারণে সেই দিন পলাশীতে বিপর্যয় হয়েছে। কন্টেন্ট ক্রিয়েটরদের একটা স্বাভাবিক প্রবণতা থাকে যে প্রতি সপ্তাহে আমাকে একটা কন্টেন্ট আপলোড করতে হবে, তার একটা ইকোনমিক ইন্টারেস্ট থাকে। ওনারা সব সময় কনটেক্সটের প্রতি খুব একটা আগ্রহী থাকেন না, যার কারণে এই তাড়াহুড়োর বিড়ম্বনায় এবং তাদের যে আর্থিক সুবিধা এটার কথা চিন্তা করে তারা হয়তো কোনো একটা নির্দিষ্ট গ্রন্থ পড়ে একটা কন্টেন্ট ক্রিয়েট করে ফেলে এবং তারা বলেন যে আপনি আমার কন্টেন্টের কনজিউমার কেন হবে, কারণ আমি আপনাকে ব্যতিক্রমী কিছু দিচ্ছি। আমার আজকের রেসিপিটা হচ্ছে ব্যতিক্রমী, যেটা আপনাকে আর কেউ শোনায় নাই। দুঃখের বিষয় হলো আমাদের বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুমগুলোতেও অনেক সময় কোনো শিক্ষক এই কথা বলেন যে সিরাজউদ্দৌলা সম্পর্কে আমি আজকে তোমাদেরকে একটা ব্যতিক্রমী এবং সত্য গল্প শোনাব। তো কেউ যদি সিরাজউদ্দৌলার সম্পর্কিত যে ডকুমেন্টসগুলি আছে, রচনাগুলি আছে, এগুলো যদি কারো ঐতিহাসিক যে পাঠ, তার যে জিনোলজি, এটা যদি কারো থাকে, তাহলে সে অবশ্যই ধরতে পারবে আসলে যেই ব্যতিক্রমীর কথা বলা হচ্ছে সেটা কেবল কোনোভাবেই সেটা ব্যতিক্রম নয়, বরং হয়তো বা অতীতেরই কোনো একটা বয়ান নতুন করে ফিরে এসেছে। এখন এটা যে একটা পুরনো বয়ান, এইটা একজন কন্টেন্ট ক্রিয়েটরের কাছে খুব একটা গুরুত্বপূর্ণ না। তার জন্য গুরুত্বপূর্ণটা হচ্ছে কত দ্রুত মানি মেক করা যায় এবং বলা যে দেখো আমি তোমাদেরকে একটা আজকে নতুন এবং ব্যতিক্রমী গল্প শোনাচ্ছি। নতুন এবং ব্যতিক্রমীর কথাটার কারণেই তার যে কন্টেন্ট আছে এটা কাটতি বেড়ে যায়। তো আমি যেটা বলছিলাম যে এই যে পজিটিভিস্ট একটা আউটলুক, এটার কিন্তু একটা প্র্যাকটিক্যাল কনসিকুয়েন্স আছে, এখনো আমরা দেখতে পাচ্ছি যে এটা প্রাসঙ্গিক করেছে। আরেকটি ধারা ইতিহাস ব্যাখ্যার ক্ষেত্রে আমরা যেটা দেখি সেটা হচ্ছে অনেকটা রিকনস্ট্রাকটিস্ট, অর্থাৎ যারা মনে করে যে ইতিহাসের যে ঘটনাগুলি আছে এগুলি ইতিহাসবিদের পক্ষে রিকনস্ট্রাক্ট করা সম্ভব থ্রু হিস্টোরিক্যাল ইমাজিনেশন। এই ধারার সবচেয়ে শক্তিশালী এবং জনপ্রিয় তাত্ত্বিক হলেন আর.জি. কলিনউড। তার ইতিহাস তত্ত্বের উপরে বিখ্যাত গ্রন্থ আছে, সেখানে তিনি এটি ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। এই ধারা অনুযায়ী মনে হবে যে ইতিহাসবিদ হলেন প্রধানত অ্যান আর্কিটেক্ট অফ দ্য ফ্যাক্টস, অর্থাৎ অতীতের যে ঘটনা আছে সেটাকে একজন আর্কিটেক্ট অথবা ইঞ্জিনিয়ার যেভাবে সবকিছু ভেঙে চুরে নতুন করে তৈরি করে, এটার মতে আপনার মনে হবে যে ইতিহাসবিদ এভাবেই পুরনো কোনো নির্দিষ্ট ঘটনাকে সম্পূর্ণ নতুনভাবে তৈরি করে। এই ঘরানার সমস্যাটা হচ্ছে এখানে একজন ইতিহাসবিদ কিংবা অবজারভারকে এত বেশি এজেন্সি দিয়ে দেওয়া হয়, তখন ঘটনাটা সেই নির্দিষ্ট ঘটনাটা আর থাকে না। তখন দেখা যাচ্ছে যে ওইটা ওই ইতিহাসবিদেরই নিজের যে মানসিক অভিব্যক্তি থাকে তারই একটা ঘটনা তৈরি হয়, যার কারণে এখানে একটা মিথিক্যাল বা হিস্টোরিক্যাল অ্যাক্টে পরিণত হয়। আপনারা দেখবেন যে ইতিহাসতে এরকম একটা বিতর্ক আছে যে হিস্টোরিক্যাল জিসাস বনাম অ্যাকচুয়াল জিসাস, অর্থাৎ ইতিহাসবিদদের মধ্যে কেউ কেউ মনে করেন যে হযরত ঈসা আলাইহিস সালামকে আমরা যেভাবে দেখি অথবা জানি, একদল ইতিহাসবিদ আমরা এরকম পেয়েছি যারা বলার চেষ্টা করেন যে
এরকম অ্যাকচুয়াল জেসাস বলে আসলে কিছু নাই, বরং আমরা যেটা দেখি সেটা হচ্ছে প্রধানত ইতিহাসবিদদের তৈরি একটা জেসাস, হিস্টোরিক্যাল জেসাস। এই প্রবণতাটা পরবর্তীতে অন্যান্যদের মধ্যেও পাওয়া গেছে। তো মাঝামাঝি আমি যেটা মনে করি, ইতিহাসবিদের যদি কাজ আমি যদি মনে করি মাঝামাঝি, দেয়ার মাস্ট বি আ মিডল অফ দ্য রোড, যেটা হলো ইতিহাসবিদ বা যিনি অবজারভার থাকবেন তার এটাও কাজ নয় যে তিনি কেবলই একজন ফ্যাসিলিটেটর থাকবেন, অথবা এটাও কাজ নয় যে তিনি ভেঙে চুরে সবকিছু নিজের মতো করে ব্যাখ্যা করবেন। এটা করলে যেটা হয় যে ইতিহাসে দেখা যাচ্ছে তখন ইতিহাস এবং দেখা যাচ্ছে গল্প উপন্যাস এগুলোর মধ্যে আর তফাৎ থাকে না। একজন কবি ঔপন্যাসিক তারা তো আসলে তাই করে। আপনি যখন আনন্দমঠ পড়বেন, রাজসিংহ পড়বেন, তখন কিন্তু তাই দেখবেন। এরকম একটা ধারা আছে যারা এটা ডিফেন্ড করার চেষ্টা করেছেন যে আসলে দুটোর মধ্যে তফাৎ করা খুব মুশকিল। ইনফ্যাক্ট যদুনাথ সরকারও একসময় গিয়ে বঙ্কিমচন্দ্রকে সমর্থন করার চেষ্টা করেছেন। এটার উপরে বিস্তৃত আকারে কিছু গবেষণাও আছে। যে কথাটা বলছিলাম যে একজন ইতিহাসবিদ যখন অথবা অবজারভার যখন অনেক বেশি ইন্টারভেন করেন, অনেক বেশি ইন্টারফেয়ার করেন, তখন ঘটনাটা আসলে সেই সময়ের ঘটনা থাকে না, ওই ইতিহাসবিদেরই একটা মানসিক কল্পনাতে পরিণত হয়। খুব স্বাভাবিকভাবে এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় সত্য। মাঝামাঝি যদি জায়গা বলি, ইতিহাসবিদের যেটা কাজ হতে পারে বা একজন অবজারভারের, সেটা হলো historian is actually a mediator or a negotiator between the facts. কোন ফ্যাক্টস? দুই ধরনের ফ্যাক্টের কথা আমি বলতে পারি। একটা হচ্ছে টেক্সট আর একটা হচ্ছে কনটেক্সট। টেক্সট কি? এটা আমি আমার যে সিরাজউদ্দৌলার উপরে ছোট্ট লেখা আছে সেটা তো বলার চেষ্টা করেছি। সাধারণত যারা পজিটিভিস্ট ঘরানার তারা চট করেই 1757 পরে যে ফার্সি গ্রন্থগুলি লেখা হয়েছে সেই গ্রন্থগুলির দিকে চলে যান, যে দেখো দেখো এই গ্রন্থগুলির মধ্যে তো বলা আছে সিরাজউদ্দৌলা মহা অসৎ চরিত্র, লম্পট, অযোগ্য, অনভিজ্ঞ ইত্যাদি ইত্যাদি। ট্রুলি এসব গ্রন্থের মধ্যে এরকম লেখা আছে। এর মধ্যে সবচেয়ে প্রণিধানযোগ্য যদি আমি বলি, সিয়ারুল মুতাআখিরিন লিখেছেন গোলাম হোসেন খান তাবতাবাই। এরপরে আপনার গোলাম হোসেন সলিমের লেখা আছে রিয়াজুস সালাতিন। দুটি গ্রন্থই বাংলার ইতিহাসের জন্য খুবই গুরুত্বপূর্ণ সূত্র হিসেবে এখনো পর্যন্ত বিবেচিত হয়। এরপরে আপনার আছে তারিখে বাংলায় মহাব্বতে জঙ্গি। এটাও প্রধানত হচ্ছে আপনার আলীবর্দী খানের যে সময় আছে, আলীবর্দী খানের সময় তার শাসনকালের উপরে লিখিত, তবে পরবর্তীতে সিরাজউদ্দৌলার যে ঘটনা এবং পলাশির ঘটনা নিয়েও এখানে বিভিন্ন ব্যাখ্যা আছে। এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ টেক্সট হচ্ছে মুজাফফরনামা। এটি লিখেছেন করম আলী খান। তিনি পরবর্তীতে সৈয়দ জেরেজা ছিলেন। 1765 পরে যিনি দায়িত্ব নিয়েছিলেন নবাব নায়েবে নাজিম, তার বিশেষ তাকে উপলক্ষ করে গ্রন্থটি লেখা। তো প্রথমে যখন আপনাদের সামনে বা একজন অবজারভার পাঠকের সামনে দেখা যাচ্ছে টেক্সট তুলে ধরা হয়, পাঠক যখনই এই টেক্সট পড়বে তারা মনে করবেন যে সত্যিই তো যে সিরাজউদ্দৌলা খুবই খারাপ লোক ছিলেন, অসৎ চরিত্র ছিলেন এবং অনভিজ্ঞ ছিলেন, ভীতু ছিলেন, নিষ্ঠুর ছিলেন ইত্যাদি ইত্যাদি। এই কথাগুলো অবশ্য আমরা যে ছোটবেলা থেকে আমাদের সমাজ বিজ্ঞান বইয়ের মধ্যে পড়ে আসছি বা ইতিহাস বইয়ের, তার থেকে ব্যতিক্রম, কারণ আমাদের বইগুলিতে সিরাজউদ্দৌলা সম্পর্কিত নেতিবাচক কথাগুলি আসলে ছিল না বা থাকে না। কিন্তু শিক্ষার্থীরা যখন বিশ্ববিদ্যালয়ে পড়তে আসে, নিশ্চয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সিয়ারুল মুতাআখিরিন সম্পর্কে শুনেছেন, পড়েছেন। ওনারা যখনই এটার কোনো অনুবাদ, হয়তো বা কেউ কেউ ফার্সি মূল টেক্সটও পড়েছেন, আই ডোন্ট নো,
ওটা তখন বলে যে হ্যাঁ দেখো সত্য ঘটনা তো এই, সেই সময়ের টেক্সট কিন্তু এই কথা বলছে। তখনই চট করে আমাদের শিক্ষার্থীরা, আমাদের অগ্রজন যে সবাই বলেন যে হ্যাঁ এতদিন তো এই সত্য আমাদের কাছ থেকে লুকানো হয়েছে, এবং চট করে কন্টেন্ট ক্রিয়েটররা ঝাঁপিয়ে পড়ে এটা নিয়ে নতুন করে ভিডিও করতে হবে। বা অন্য যারা আছেন, কেউ যখন সিয়ারুল মুতাআখিরিন কেউ পড়বে, বাংলা অনুবাদ পড়বে, খুব স্বাভাবিকভাবে দেখা যাবে যে উনি ফেসবুক একটা পোস্ট দিয়ে দিলেন যে হ্যাঁ এই হচ্ছে সত্য ঘটনা। এটা হলো টেক্সট। আমি যেটা বলছিলাম, ইতিহাসবিদের কাজ হলো টেক্সট এবং কনটেক্সটের মধ্যে নেগোশিয়েট করা, প্লেস দ্য রোল অফ মিডিয়েটর। কনটেক্সট কি? কনটেক্সট হচ্ছে গোলাম হোসেন খান তপ্তাবাই, যিনি সিয়ারুল মুতাআখিরিনের লেখক, তিনি ছিলেন শওকত জংয়ের প্রধান পরামর্শক, প্রধানমন্ত্রী, এবং শওকত জংকে ইংরেজদের সাথে আতাত করে যুদ্ধ করতে পরামর্শ দিয়েছিলেন তপ্তাবাই। এবং সিরাজউদ্দৌলা, অনেকে বলেন সিরাজউদ্দৌলা হচ্ছে অবিবেচক, অনভিজ্ঞ, কূটনীতি বোঝে না, রাজনীতি বোঝে না, অস্থির মতি, ইত্যাদি ইত্যাদি। কিন্তু মজার বিষয় হলো শওকত জংয়ের সঙ্গে কনফ্রন্টেশনে যাওয়ার পূর্বে তাকে সমঝোতার প্রস্তাব দেওয়া হয়েছে, দুতিয়ালি করেছে, সিরাজউদ্দৌলা এটা করেছে। এটা একটা স্ট্যান্ডার্ড নর্ম এবং প্র্যাকটিস সে সময়ে। শওকত জং সেই সময় দিল্লির কাছ থেকে ফরমান নিয়ে এলেন, তিনি বাংলার নবাব ইত্যাদি। তো যাই হোক, এরপরে সিরাজউদ্দৌলা বললেন এটা আমি মানি না, এটা সম্ভব না, দিল্লি হ্যাজ নো কারেন্সি হিয়ার, দিল্লির কোনো এখানে বেল নাই। সো এই কথা বলে তিনি দুতিয়ালি করে পাঠালেন। এরপরে এটাতে কিন্তু শওকত জং এটা মানলেন না এবং তিনি প্রত্যাখ্যান করলেন। প্রত্যাখ্যান করে তারপর তো যুদ্ধ হলে, এটা আমরা জানি, এবং পরাজিত হয়ে নিহত হলো। এবং মজার বিষয় হচ্ছে তপ্তাবাই নিজেই তার গ্রন্থের মধ্যে লিখছেন, এরকম নির্বোধ লোক যে যুদ্ধের কিছুই বুঝে না, এই কথাটা তপ্তাবাই নিজেই শওকত জং সম্পর্কে বলছেন। তপ্তাবাই খুবই জ্ঞানী লোক ছিলেন, কোনো সন্দেহ নেই। এরপরে তপ্তাবাই ধৃত হলেন। তাকে আটক করার পরে সিরাজউদ্দৌলা তপ্তাবাইয়ের পরিবারকে পূর্ণ মর্যাদা দিয়ে বানারস পর্যন্ত যাতে যেতে পারে সেই জন্যে যথেষ্ট পরিমাণে অর্থ, খাবার, সবকিছু নিরাপত্তার ব্যবস্থা করে পাঠিয়ে দেন। আপনারা শুনেছেন বা তপ্তাবাই নিজের গ্রন্থেও আছে, সিরাজউদ্দৌলা বা পরবর্তীকালের যে টেক্সটগুলো আপনারা দেখবেন সেখানেও সিরাজ খুবই নিষ্ঠুর। সিরাজ যদি নিষ্ঠুর হতেন, যদি এটা আলীবর্দী খান হতেন সেই দিন, তপ্তাবাইকে ওখানে এক্সিকিউট করতেন। কিন্তু সিরাজউদ্দৌলা নিষ্ঠুর ছিলেন না। সিরাজউদ্দৌলা ওয়াজ নট আ ম্যাকিয়াভেলিয়ান পলিটিশিয়ান। সেই সময় যে অর্ডারটা পলিটিক্যাল অর্ডারটা এক্সিস্ট করছিল, ইট ওয়াজ আ ম্যাকিয়াভেলিয়ান অর্ডার। ম্যাকিয়াভেলিয়ান অর্ডারে সেটাই করতে হবে, ইউ ক্যান নট বি কম্প্যাশনেট। সো সিরাজউদ্দৌলা দেখা যাচ্ছে যে তুলনামূলকভাবে সহজ ছিলেন। কিন্তু দুঃখজনকভাবে আপনি দেখবেন যে সিরাজউদ্দৌলার উপরে একেবারেই বিপরীত একটা দোষ বা ত্রুটি আরোপ করা হয় তার চরিত্রের উপরে। এরকম আরো অনেক ঘটনা আছে, ক্ষমার নিদর্শন আছে। এটা থেকে আবার কেউ কেউ এটা ডিরাইভ করার চেষ্টা করেন যে সিরাজউদ্দৌলা নির্বোধ ছিলেন। তো আমি যেটা বললাম, এই যে কনটেক্সটটা বললাম, প্রত্যেকটা যারা ফার্সি রাইটার যারা সিরাজউদ্দৌলার নিন্দা করেছেন, নির্বিচারে নিন্দা করেছেন, প্রত্যেকের ব্যাপারে এরকম আপনি দেখবেন যে যেমন করম আলী খান, তিনি সিরাজউদ্দৌলা কর্তৃক বরখাস্ত হয়েছেন। গোলাম হোসেন সলিম যে গ্রন্থটি লিখেছেন সেটা মালদার সেই সময়ের যে প্রশাসক ছিলেন জর্জ উডনি, তার অনুরোধে লিখেছেন। আপনি নিশ্চয়ই প্রত্যাশা করতে পারেন না যারা সেই সময় সিরাজউদ্দৌলার প্রতিদ্বন্দ্বী ছিলেন তারা সিরাজউদ্দৌলা সম্পর্কে ইতিবাচক কথা লিখবেন। তো এই যে কনটেক্সট, এই কনটেক্সটগুলো আমাদের অনেকের কাছে সে সময় মিসিং ছিল বা আমরা জানতাম না। যখনই আমাদের সামনে এই কনটেক্সটটা তুলে ধরা হবে, অথবা একজন ইতিহাসবিদ যখন এটা তুলে ধরবেন, খুব স্বাভাবিকভাবে তখন আমরা বলতে পারবো যে আসলে এখন আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আসলে আমরা সিরাজউদ্দৌলার ব্যাপারে তপ্তাবাইয়ের বক্তব্যকে আমরা কতখানি গ্রহণ করব।
হিয়ার কামস দ্য ইস্যু অফ নেগোসিয়েশন। তো আরেকটি উদাহরণ আমি এক্ষেত্রে দিতে পারি, সেটা হচ্ছে যেটা প্রায় মিসিং থাকে যখন যারা সিরাজউদ্দৌলা সম্পর্কে নতুন করে সমালোচনা করেন, সেটা হচ্ছে আহমেদ শাহ আবদালী সেই সময়ে অর্থাৎ 57 সালের শুরুর দিকে ফেব্রুয়ারি থেকে এপ্রিল এই সময়টার মধ্যে ভারতবর্ষ আক্রমণ করার একটা কথা ছিল, এবং বলা হচ্ছিল যে বাংলাতেও আক্রমণটা হবে, বাংলায়ও আক্রমণটা করবে। এটা নিয়ে সিরাজউদ্দৌলা অনেক বেশি ওয়ারিড ছিলেন। এটা মুজাফফরনামা পড়লে তখন বোঝা যায়। তো দেখা যাচ্ছে যে সিরাজউদ্দৌলা, আপনারা জানেন ফেব্রুয়ারি মাসে অর্থাৎ 1757 ফেব্রুয়ারি মাসে সিরাজউদ্দৌলা আলীনগরের চুক্তি করেন ইংরেজদের সাথে। আলীনগরের চুক্তির পূর্ব পর্যন্ত সিরাজউদ্দৌলা অনেকটা অফেন্সিভ পলিটিক্স করছিলেন। তিনি তার যাদেরকে তিনি এক্সিস্টেন্সিয়াল থ্রেট মনে করছেন, ইমিনেন্ট থ্রেট মনে করছেন, তাদেরকে তিনি নিউট্রালাইজ করছেন। এটার অংশ হিসেবে আপনি দেখবেন যে ঘসেটি বেগমের সম্পদ কনফিসকেট করা, অথবা কাশিম বাজার কুটি দখল করা, কলকাতা দুর্গ দখল করা, এই কাজগুলি তিনি করেছেন। সিরাজউদ্দৌলা যদি বোকা হতেন, স্টুপিড হতেন, এই কাজগুলি করার কথা না। তিনি বসে বসে দেখতেন আর আনন্দ ফুর্তি করতেন যে ঠিক আছে, লেটস সি হোয়াট হ্যাপেন্স। সিরাজউদ্দৌলা কিন্তু ওখানে আইডল হয়ে বসেছিলেন না। তো যেই জিনিসগুলো সাধারণত দাবি করা হয় যে নির্বোধ ইত্যাদি ইত্যাদি, যুদ্ধ সম্পর্কে জানে না, যদিও মারাঠাদের বিরুদ্ধে যুদ্ধে আলীবর্দী খানের সঙ্গে তিনি 1746 সালে 10 বছর আগে, নিজে ক্ষমতায়িত হওয়ার 10 বছর আগে যুদ্ধে অংশগ্রহণ করেছেন এবং নেতৃত্ব দিয়েছেন, ছোটখাটো যুদ্ধগুলোতে ছিলেন। তো যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে সিরাজউদ্দৌলা আলীনগর চুক্তির পূর্ব পর্যন্ত একটা অফেন্সিভ পলিটিক্স তিনি করছিলেন, কিন্তু কি এমন হলো যে তিনি একটা তিনি কেন আলীনগরের চুক্তি করতে গেলেন? তিনি অনেকটাই একটা ডিফেন্সিভ পলিটিক্স শুরু করলেন। যেমন প্রথমত তিনি আলীনগরের চুক্তি করলেন ইংরেজদের সাথে। দ্বিতীয়ত তিনি যেটা করলেন, চিঠিগুলো যখন ইংরেজদের সাথে যখন চিঠি চালাচালি হচ্ছে, এই চিঠিগুলো যখন আমরা পড়ি তখন আমরা বুঝতে পারি। দ্বিতীয়ত তিনি বলছেন যে বাংলাকে দাক্ষিণাত্যের মতো ফরাসি এবং ইংরেজদের রঙ্গমঞ্চ করা যাবে না। তিনি বলছেন যে ইংরেজরা, তখন আপনাদের মনে থাকার কথা 7 ইয়ার ওয়ার্স শুরু হয়, তখন এর মাধ্যমে শুরু হয়, এবং দাক্ষিণাত্যে ফরাসিদের সাথে আটকোটে একটা যুদ্ধ হয়, ছোটখাটো যুদ্ধ, এবং সেই যুদ্ধে ইংরেজদের সহযোগিতায় ইংরেজরা যেই নবাবের পক্ষাবলম্বন করেছিলেন সেখানে জয়ী হয়, যার কারণে ইংরেজদের দুঃসাহস অনেকখানি বেড়ে যায়, এবং ইংরেজরা এরপর থেকে ভাবতে শুরু করে উপমহাদেশের যে কোনো জায়গায় আমরা একটা স্ট্র্যাটেজিক অথবা কি রোল প্লে করতে পারি। সিরাজউদ্দৌলা ওই জায়গাটাকে রেফার করে বলছেন যে বাংলা কিন্তু দাক্ষিণাত্য নয়, এখানে আপনারা যুদ্ধ করবেন, এটা আপনাদের কোনো রঙ্গমঞ্চ নয়। তো সেই জন্য বললেন কোনো পক্ষই এখানে যুদ্ধ করতে পারবে না, এবং সিরাজউদ্দৌলা বললেন যে তিনি একটা নিউট্রাল পজিশন প্লে করবেন, তিনি ফরাসিদেরও পক্ষ নেবেন না এবং ইংরেজদেরও পক্ষ নেবেন না। এটারও আবার কেউ কেউ সমালোচনা করেন। আসলে সব বিষয় নিয়ে কথা বলা মুশকিল। আমি জাস্ট ইতিহাস তত্ত্বের জায়গাটা বলবো যে আমরা কিভাবে দেখব বা দেখা উচিত। তো দেখা যাচ্ছে যে সিরাজউদ্দৌলা এক্ষেত্রেও, সিরাজউদ্দৌলা চাইলে অফেন্সিভ একটা পজিশন নিয়ে ফরাসিদের পক্ষ নিয়ে অবশ্যই ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারতেন, কিন্তু তিনি করলেন না কেন? তৃতীয় যে বিষয়টা, চিঠিতে বারবার দেখা যাচ্ছে ইংরেজরা চিঠি দিয়ে বলছে যে তুমি চুক্তি ভঙ্গ করেছো, এটা ভঙ্গ করেছো, এটা দাও নাই, ক্ষতিপূরণ দাও নাই, ইত্যাদি ইত্যাদি। তখন সিরাজউদ্দৌলা বেশ নম্রভাবে বলছেন, না, আমার পক্ষ থেকে কোনো চুক্তি ভঙ্গ হয়নি, আমি চুক্তির সবকিছু মানার চেষ্টা করছি, ইত্যাদি ইত্যাদি। আপনারা এখন যা দেখেন আর কি, বৈশ্বিক প্রেক্ষাপটে আপনারা দেখেন চুক্তি হচ্ছে, সেই শান্তি চুক্তিগুলো ভঙ্গ হচ্ছে, কারা ভঙ্গ করছে, কেন করছে, সেটা আমরা জানি। তো ইংরেজরা তখন এই হুমকি দামকি দিচ্ছে, কিন্তু সিরাজউদ্দৌলা সেই সময় খুবই নম্র একটা ভূমিকা পালন করছেন, ডিফেন্সিভ পজিশনে সে চলে গেছে।
তো মূল কথাটা হলো যে কথাটা বললাম, এখানে একটা বাংলায় আফগান বা বাংলা, বিহার, উড়িষ্যা, বিহার দিয়ে যেহেতু আক্রমণটা হবে, তো এরকম একটা ইমিনেন্ট থ্রেট সে সময় অ্যারাইজ, এটা একটা নতুন সমস্যা। কলকাতা দুর্গ দখল করার পরের এটা একটা নতুন সমস্যা। এটা নিয়ে সিরাজউদ্দৌলা অবশ্যই অডিট ছিলেন, এই কথাটা সত্য। তার চেয়ে বড় সত্য হচ্ছে সিরাজউদ্দৌলা তার যে মন্ত্রী পরিষদ ছিলেন, অমাত্য পরিষদ ছিলেন, তাদেরকে নিয়ে বসে সিদ্ধান্ত নিয়েছে যে আমাদের এখন কি করা উচিত। আলীনগর চুক্তির পূর্বে তার মন্ত্রী পরিষদের সবাইকে নিয়ে বসে তখন মন্ত্রী পরিষদে অনেকটা তাকে প্রভাবিত করেছে যে আমাদের ইংরেজদের সঙ্গে চুক্তিতে যাওয়া উচিত, আমাদের এই মুহূর্তে ইংরেজদের সাথে কোনো যুদ্ধে যাওয়া উচিত না। কারণ যেদিন চুক্তি হয় তার 1-2 দিন আগেই হচ্ছে নবাবের যে তাঁবু ছিল বা যেখানে তারা তাঁবু গেড়েছিল সেখানে একটা হামলা হয়, ছোট হামলা। তো সিরাজউদ্দৌলা এটার পাল্টা উত্তর দেওয়ার চেষ্টা করেননি, বরং চুক্তিতে চলে গেছে। তো তখন বললেন যে যেহেতু আমাদের জন্য এই মুহূর্তে গ্রেটার ডেঞ্জার হচ্ছে আফগান আক্রমণ, ইংরেজদেরকে আমরা পরেও দেখে নিতে পারবো, সুতরাং আমাদের প্রাধান্য হওয়া উচিত এই মুহূর্তে একটা শান্তি চুক্তি করা। ইতিহাসে এটা নিয়ে খুব একটা আলাপ হয় না, খুবই আমি কেবল আর.সি. মজুমদারের একটা লেখায় এটা দেখেছি বা পেয়েছি এই জিনিসটা, আর কোথাও এটা নিয়ে খুব একটা। আপনি যদি এটা এই কনটেক্সটটা যদি আপনার সামনে চলে আসে তাহলে আপনি বুঝতে পারেন যে কেন সিরাজউদ্দৌলা সেই সময় তার যে একটা রিয়ালিস্ট পজিশন ছিল সেখান থেকে একটা কাইন্ড অফ লিবারাল পলিটিক্সের দিকে তিনি চলে গেলেন, একটা অফেন্সিভ পলিটিক্সের দিকে তিনি চলে যান। তো এই যে পজিশনটা, তো আমাদের সামনে যখন এই কনটেক্সটগুলো, আরো অনেক কনটেক্সট আছে যে কনটেক্সটগুলো আমাদেরকে দেখায় যে সিরাজউদ্দৌলা বিভিন্ন সময়ে, স্থানে এবং পাত্রে ভিন্ন ভিন্নভাবে আবির্ভূত হচ্ছে। অর্থাৎ সময়ের একটা প্রভাব থাকে, স্থানের একটা প্রভাব থাকে, আবার কোন অবজারভার কিভাবে দেখছেন সেটারও একটা প্রভাব থাকে। সময়ের প্রভাবটা কেমন? ঔপনিবেশিক আমলে সিরাজউদ্দৌলা সম্পর্কে যতখানি যেভাবে আলোচনা করে যেত বা সিরাজউদ্দৌলাকে যেভাবে তুলে ধরা হয়েছে, নিঃসন্দেহে আপনি দেখবেন যে ঔপনিবেশিক উত্তর আমলে সেটা বেশ ভিন্ন। ঔপনিবেশিক আমলে আপনার খুব কম লেখায় আছে যেখানে সিরাজউদ্দৌলাকে ইতিবাচকভাবে তুলে ধরা হয়েছে। প্রথম প্রয়াস যদি আমরা দেখি, এক্ষেত্রে নবীন চন্দ্র সেনের যে কবিতা পলাশির যুদ্ধ, সেটার কথা বলা যেতে পারে। সেখানে তিনি পলাশির যুদ্ধ কবিতা 1875 খ্রিস্টাব্দে এটি পাবলিশ হয়, প্রথম প্রকাশ হয়। তখন তিনি খুবই উচ্ছ্বসিত। তো তখন কলকাতার টেক্সট বুক কমিটি বলল, তার একজন মেম্বার চন্দ্রনাথ বসু তিনি বললেন যে নবীন বাবু, আপনি কি ভারতবর্ষে কোনো হিন্দু বীরকে দেখতে পান নাই যে একজন জবনকে নিয়ে আপনার পলাশির যুদ্ধের মতো একটি কবিতা লিখতে হবে, মহাকাব্য লিখতে হবে? তো এই হচ্ছে সেই সময়কার অবস্থা। কারণ নবীন চন্দ্র সেন খুবই আগ্রহী ছিলেন তার এই কবিতাটা টেক্সট বইয়ের মধ্যে আসুক। পরবর্তীতে নবীন চন্দ্র সেনকে এমনভাবে কবিতাটাকে মডিফাই করতে হয়েছে যেসব জায়গায় ভারত কথাটা ছিল, অর্থাৎ তিনি তো সব জায়গায় লিখছেন যে সিরাজউদ্দৌলাকে দেখাচ্ছেন ভারতের মহানায়ক হিসেবে বা ভারতের একজন নায়ক হিসেবে, যিনি দ্য লাস্ট ইন্ডিপেন্ডেন্ট কিং হিসেবে তিনি দেখানোর চেষ্টা করছেন। তো ফলে ওনাকে এই জায়গাটা সংশোধন করে সেই সময় কেবল ক্ষুদ্র, অর্থাৎ সিরাজউদ্দৌলাকে তখন দেখানো হচ্ছে কেবল ক্ষুদ্র জাতীয় স্বার্থ বা স্থানীয় স্বার্থ রক্ষা করছে এরকম একজন ওয়ারলর্ড, নাথিং মোর দ্যান দ্যাট। এটা আমাদেরকে দেখায় যে আসলে একজন ইতিহাসবিদ কোন সময়ে কোনো একটি নির্দিষ্ট ঘটনাকে বিচার করছেন এবং তার উপরে ইন্টারনাল এবং এক্সটার্নাল প্রেশার কিভাবে কাজ করে। ইন্টারনাল প্রেশার হচ্ছে নিজের সোসাইটি থেকেই তিনি রেজিস্ট্যান্সের শিকার হয়েছেন। এক্সটার্নাল প্রেশারটা হচ্ছে নবীন চন্দ্র সেন ব্রিটিশদের অধীনে চাকরিতে জয়েন করেন, 36 বছর পর্যন্ত ওনাকে কোনো পদোন্নতি দেওয়া হয় নাই, কেবল এই কারণে, এই অপরাধে যে তিনি সিরাজউদ্দৌলাকে একজন দেশপ্রেমিক হিসেবে তুলে ধরেছেন। তবে এই পলাশির যুদ্ধের কবিতার মধ্যেও এমন অনেক সিরাজউদ্দৌলা সম্পর্কে কথা এসেছে যেগুলো নেতিবাচক।
এবং সেগুলোর ঐতিহাসিক প্রতিবাদ করেছেন অক্ষয় কুমার মৈত্র। আপনারা জানেন প্রথম সিরাজউদ্দৌলার উপরে ইতিহাস ভিত্তিক নিরীক্ষা, যেখানে যথাযথভাবে ঐতিহাসিক পদ্ধতি অবলম্বন করে সায়েন্টিফিক মেথড অ্যাপ্লাই করে সিরাজউদ্দৌলা সম্পর্কে গবেষণা করা হয়েছে, এটি হচ্ছে অক্ষয় কুমার মৈত্রের সিরাজউদ্দৌলা। সেখানে তিনি সমালোচনা করলেন, নবীনচন্দ্র সেনেরই তিনি সমালোচনা করলেন। তবে নবীনচন্দ্র সেনের যখন আত্মজীবনী বেরোলো 1914 সালে, তখন আমরা জানতে পারলাম, তখন তিনি তার এই দুঃখের কথাগুলি কোন পরিস্থিতিতে তিনি এই কবিতাটাতে আমূল পরিবর্তন করতে হয়েছে সেটা তিনি বলেছেন। তার সেই আক্ষেপ বা দুঃখের কথা তিনি বলেছেন এবং বলেছেন সেই সময় একজন ইংরেজ বিচারপতি উডবার্ন তিনি বলছেন যে যতদিন আমি বেঁচে থাকবো তোমার কোনো পদোন্নতি হবে না। তখন অনেকটাই অসহায়ের মতো করে নবীনচন্দ্র সেন বললেন, আমি তো আমার যুবক বয়সে ঝোঁকের মাথায় এই পলাশির যুদ্ধ কবিতাটা লিখেছি, এই এক অপরাধের জন্য আমাকে কতদিন আপনারা শাস্তি দেবেন। তো এটাই আমাদের বোঝার বিষয়। এই কনটেক্সটে যখন আমরা জানবো সিরাজউদ্দৌলা সম্পর্কে আসলে 19বিংশ শতাব্দীতে কোন ধরনের ফ্যাক্ট তৈরি হচ্ছে, যেমন ধরেন রাজীব লোচন মুখোপাধ্যায়ের যে গ্রন্থটা আছে, এটা সম্ভবত 1805 বা 1806 দিকে রচিত, কৃষ্ণচন্দ্র রাজা কৃষ্ণচন্দ্রকে নিয়ে যে জীবনে তিনি লিখেছেন, সেখানে তিনি সিরাজউদ্দৌলাকে একজন হিন্দু নিপীড়ক হিসেবে তুলে ধরার চেষ্টা করেছেন, যেটা প্রকৃত যে ঘটনা আছে তার সঙ্গে সম্পূর্ণ বিপরীত। কারণ সিরাজউদ্দৌলা মোহনলালকে এত বেশি মর্যাদা দিয়েছিলেন, সিরাজউদ্দৌলার যে মন্ত্রী পরিষদের অন্যরা খেপে গিয়েছিলেন। তিনি যেহেতু হিন্দু নিপীড়ক হতেন, তাহলে তো মোহনলালের এখানে স্থান পাওয়ার কথা না। এবং সুশীল চৌধুরীর গবেষণা থেকেও দেখা যায় আলীনগরের চুক্তি করার পরে তিনি হোলি উৎসব পালন করেছেন। সিরাজউদ্দৌলা যদি হিন্দু নিপীড়ক হতেন, সাম্প্রদায়িক হতেন, ইংরেজদের এরকম একটা তথ্য তারা দেওয়ার চেষ্টা করেছে যে সেই সময় সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হয়েছে এবং তা রক্ষা করার জন্য ইংরেজদেরকে ইন্টারভেন করতে হয়েছে, এরকম একটা বয়ানও আছে। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে অবশ্যই যখন আমরা ইতিহাসের কোনো নির্দিষ্ট ঘটনাকে বিচার করব, কোন সময়ে পার্টিকুলার সেই গ্রন্থটি লেখা হচ্ছে, কোন লেখক লিখছেন এবং কোন পরিস্থিতিতে তিনি লিখছেন, সেটি আমাদের দেখা এবং বোঝার বিষয় আছে। এই কনটেক্সটকে টেক্সটের সাথে যখন আপনি মিলিয়ে পড়বেন, বা ইতিহাসবিদ যখন এইগুলাকে মেলানোর চেষ্টা করবেন, এই ডটগুলোকে মেলানোর চেষ্টা করবেন, তখন নিশ্চয়ই আপনি অবশ্যই এটার একটি বৃহত্তর চিত্র পাবেন, যেটি সাধারণত এই বৃহত্তর চিত্রের কথা আমি রেফার করছি মার্ক ব্লককে, বিখ্যাত ফরাসি স্কুল অফ থট, যারা 30-এর দশকে লুসিয়া ফেব্রে, ফার্ডিনান্ড ব্রডেল এবং মার্ক ব্লক, ওনারা একটা টোটাল হিস্ট্রি তুলে ধরার চেষ্টার কথা বলেছেন। অনেকটা এটা মিডল অফ দ্য রোড এটা কাভার করে। এটা হলো মোটামুটি ভাবে আমার ইতিহাস তত্ত্বের কথা, যে আপনি একজন ইতিহাসবিদ কোন পজিশনটা আসলে নিচ্ছে এবং কোন সময়ে দাঁড়িয়ে তিনি সেই ঘটনাটাকে বিচার করছেন, তার উপর ভিত্তি করে একই ঘটনার এক এক রকম, একই চরিত্র এক এক রকম ভাবে আবির্ভূত হতে পারে। আপনি যদি একটা আইডিয়ালিস্ট পজিশন থেকে দেখেন তখন একরকম, আপনি যদি রিয়ালিস্ট পজিশন থেকে দেখেন তখন এটাকে একরকম মনে হবে, আপনি যদি পজিটিভিস্ট একটা পজিশন থেকে দেখেন তখন এটা সিরাজউদ্দৌলাকে মন্দ মনে হতে পারে। এটা আমার প্রথম অংশ। দ্বিতীয় অংশটা আমি আলোচনা করতে চাই, সেটা হচ্ছে প্রাসঙ্গিকতা কোথায়, কেন আমরা সিরাজউদ্দৌলাকে পাঠ করব। আপনারা জানেন যে সিরাজউদ্দৌলার সাথে ইংরেজদের বিরোধ হয় 3টি কারণে। প্রথম হচ্ছে ফোর্ট উইলিয়াম, কলকাতায় যে সে সময় যে ফোর্ট হয়, ফোর্ট ফর্টিফিকেশন করে, সেখানে একটা মারাঠা খনন বলা হয়, মারাঠা ডিচ, যেটা বর্গীরা যখন হামলা করে তখন এই ডিচটা বা তারা একটা পরীক্ষা খনন করে, সেটা আরো দীর্ঘ করা এবং তারা দুর্গটাকে শক্তিশালী করে। তখন সিরাজউদ্দৌলা চিঠি লিখে জানালেন বাদশাহী মুলকের মধ্যে এই ধরনের কোনো দুর্গ তৈরি করা যাবে না, এটা নিষেধ, আপনাদেরকে এটা অতি সত্বর বন্ধ করতে হবে। কারণ সিরাজউদ্দৌলার কথা, সিরাজউদ্দৌলার যে ভাষা, এটা আসলে একজন স্বাধীন নবাবেরই ভাষা। বাদশাহী মুলকে আপনি এই কাজ করতে পারবেন না। আপনার যদি নিরাপত্তার দরকার হয়, আপনি যদি কোনো বাইরের
আপনার যদি কোনো প্রোটেকশন দরকার হয়, সিকিউরিটি প্রবলেম আপনি ফেস করেন, সেই নিরাপত্তা আমি দিব, আমরা দিব, কিন্তু আপনি নিজে কোনো মিলিটারি আউটপোস্ট করতে পারবেন না। আজকের দুনিয়ায় তো এটা আমরা করতে দিব না। একটা মিলিটারি বেস আমার দেশের মধ্যে অন্য, এটা সার্বভৌমত্বের প্রশ্ন। সো পলিটিক্যাল সভরেন্টির জায়গাটা এখানে চলে আসে। 2 নাম্বার বিষয়, কৃষ্ণদাস রাজবল্লভের সন্তান, যিনি ঢাকার দায়িত্বে সে সময়ে ছিলেন। ঢাকা যে নৌবাহিনী ছিল, ঢাকা নাওয়ারা বলে, এই ঢাকা নাওয়ারার অর্থ তসরুপের দায়ে সিরাজউদ্দৌলা বললেন যে অবিলম্বে কৃষ্ণদাসকে গ্রেফতার করতে হবে। কিন্তু কৃষ্ণদাস গিয়ে ইংরেজদের কাছে আশ্রয় নেয়। তখন সিরাজউদ্দৌলা বললেন অবিলম্বে আমাদের আসামিকে ফেরত দিতে হবে। এটা সার্বভৌমত্বের লক্ষ্য, এটাও পলিটিক্যাল সভরেন্টির ভায়োলেশন। 3 নাম্বার ইস্যু ছিল কোম্পানিকে সেই সময় যে তাদেরকে বাণিজ্য করার অধিকার দেওয়া হয়েছিল, তারা যে দস্তখত ব্যবহার করতেন, যেই অধিকারটা কেবল কোম্পানিকে দেওয়া হয়েছিল, কোম্পানির যারা দেখা যাচ্ছে কর্মকর্তা কর্মচারী ছিলেন তারাই নিজেরাই নিজেদের নামে ব্যবসা করছিল, কিন্তু তারা সেই যে ফরমান কোম্পানির জন্য যেটা জারি করা হয়েছিল সেটাই ব্যবহার করছিল, অর্থাৎ এখানে দস্তকের অপব্যবহার করছিলেন। তখন সিরাজউদ্দৌলা বললেন যে এই দস্তকের অপব্যবহার বন্ধ করতে হবে, যে কেবল কোম্পানি করতে পারবে, আর বাকি যদি কেউ ব্যক্তিগতভাবে ব্যবসা করে কোনো ইংরেজ কর্মকর্তা, অবশ্যই তাকে কর দিতে হবে। অন্যথায় আমি সকল ব্যবসায়ীদের জন্য, তারা ইউরোপীয় হোক এশীয় হোক, তাদের সবার জন্য আমি কর যে রয়েছে সেটা আমি বাতিল ঘোষণা করব। অর্থাৎ সবার জন্য একটা লেভেল প্লেইং ফিল্ড থাকবে। এটা হলো ইকোনমিক সভরেন্টি। অর্থাৎ যেই 3টি বিষয় নিয়ে বিরোধ হয় তার মধ্যে 2টি ছিল পলিটিক্যাল সভরেন্টি নিয়ে, আর একটি ছিল ইকোনমিক সভরেন্টি। সিরাজউদ্দৌলা আগামী দিনে অবশ্যই প্রাসঙ্গিক থাকবেন যখনই দেখা যাচ্ছে যে আমরা মনে করব আমাদের পলিটিক্যাল এবং ইকোনমিক সভরেন্টি একটা ক্রাইসিসের মধ্যে পড়তে যাচ্ছে। বিশেষত আপনারা দেখবেন যে 19বিংশ শতাব্দীর শেষে পরিস্থিতি অনেকটা পরিবর্তন হয়। রাজীব লোচন মুখোপাধ্যায় যে সময় সিরাজউদ্দৌলাকে নিন্দা করে গ্রন্থ লিখছেন, এবং আবার একেবারে 19বিংশ শতাব্দীর শেষে ভিন্ন রকম আমরা গ্রন্থ দেখতে পাচ্ছি অক্ষয় কুমার মৈত্র, নিখিলনাথ রায় এদের কাছ থেকে, যারা একেবারে ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি থেকে নিরপেক্ষভাবে সিরাজউদ্দৌলাকে ইতিবাচকভাবে তুলে ধরেছে। এবং 20 শতাব্দীর প্রথমার্ধে যখন স্বদেশী আন্দোলন হলো, পাকিস্তান আন্দোলন হলো, এইসব আন্দোলনের ক্ষেত্রে যখনই সেলফ ডিটারমিনেশনের কথা এসেছে, স্বনির্ভরতার কথা এসেছে, সিরাজউদ্দৌলা সেই সময় প্রাসঙ্গিক ছিলেন, খুবই জনপ্রিয় ছিলেন। এবং গিরিশ ঘোষের যে সিরাজউদ্দৌলা নাটক ছিল সেটি তখন মঞ্চস্থ হচ্ছিল, মঞ্চায়ন হচ্ছিল, এবং সেটা যথেষ্ট জনপ্রিয় ছিল। এবং পাকিস্তান প্রতিষ্ঠা হওয়ার পরও 47-এর পরেও এই সিরাজউদ্দৌলার উপরে নাটক উপন্যাস লিখিত হয়েছে। এটার প্রধান কারণ ছিল সিরাজউদ্দৌলা হ্যাজ বিন দ্য এপিটম অফ প্রোটেক্টিং আওয়ার পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক সভরেন্টি। এবং সেই কারণেই আপনারা দেখবেন যে 24-এ যে গণ অভ্যুত্থান হয়েছে, আপনারা যদি মিলিয়ে দেখেন তাহলে দেখতে পাবেন আপনার আসামি অন্য জায়গায় আছে। একইভাবে দেখা যাচ্ছে আপনার সম্পর্কে সেরকমই মিস ইনফরমেশন তৈরি হচ্ছে ইন্ডাস্ট্রি স্কেলে, যেরকম সিরাজউদ্দৌলা সম্পর্কে হয়েছে। এবং আধিপত্যবাদের বিষয়টা আছে। আপনি যদি দেখেন সিরাজউদ্দৌলার লড়াইও ছিল ইংরেজ যে ইম্পেরিয়ালিস্ট ছিল তাদের বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে। আমাদের আজকের লড়াইটাও তাই। সুতরাং ভবিষ্যতে যখনই পলিটিক্যাল এবং ইকোনমিক সভরেন্টির কথা আসবে, আধিপত্যবাদের বিরুদ্ধে সিরাজউদ্দৌলা আমাদের সকলের জন্যই অনুপ্রেরণার বাতিঘর হয়ে থাকবে। সবাইকে ধন্যবাদ।